আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সামনের কটা দিন সবার চোখ থাকবে আদালতের দিকে। বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে দুটি আদালতে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার খোরাক জোগানো এই মামলা দুটি শুনানি আছে আগামী 21 ও 22 অক্টোবর। এর একটি হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী 21 অক্টোবর, যার শুনানির দিন ধার্য করা আছে। সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন ওই দিন মামলাটি শুনানি হবে এবং শিগগিরই তাদের আবেদন গৃহীত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তবে আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে রায় দেয়, তাহলে সে রায় অনুযায়ী কবে থেকে এবং কিভাবে সে রায় কার্যকর হবে, কিংবা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতভিন্নতা রয়েছে। মতভিন্নতা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সামনের দিনে রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে বলেই এই রায়ের দিকে রাজনৈতিক দল ও তাদের সমর্থক আইনজীবীরা পাখির চোখের মতো দৃষ্টি রাখছেন। দ্বিতীয় মামলাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত। এ মামলায় বর্তমানে সেনা হেফাজতে থাকা 15 জন কর্মরত সামরিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া গুমের অভিযোগের শুনানি হতে পারে আগামী 22 অক্টোবর। কারণ এরই মধ্যে এ মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান মিলিয়ে 25 সেনা কর্মকর্তা সহ মোট 30 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 22 অক্টোবর আদালতের সামনে হাজিরার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল বা বেসামরিক আদালতে বিচারের বিরল এই ঘটনা এর মধ্যে সারা দেশে বেশ তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কর্মরত 15 সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সেনা সদরের হেফাজতে রাখা হয়েছে। সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে তাদের জন্য সাবজেল হিসেবে ঘোষণা করেছে। তবে আইসিটির প্রসিকিউশনের দাবি অনুযায়ী তাদেরকে এখনো সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে আদৌ তাদেরকে সিভিল প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে কিনা, 22 অক্টোবর তাদেরকে আদালতের সামনে হাজির করা হবে নাকি অন্য কোনো প্রক্রিয়া তাদের বিচার কাজ শুরু হবে, এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, এই 15 সেনা কর্মকর্তার বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর হেফাজতে থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন সেনা নাকি আইসিটি কোন আইনে তাদের বিচার হবে এবং আদালতের সম্মুখে নাকি ভার্চুয়াল ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ চলবে, তা নিয়ে সরকার ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, এ দুটি মামলার বিচার কাজের উপর দেশের রাজনৈতিক পরিস্থিতির অনেক কিছু নির্ভর করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 8 অক্টোবর আওয়ামী লীগ সরকার আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 25 জন সামরিক কর্মকর্তার নাম আছে। আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেয় আইসিটি। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এমন বিরল আদেশটি নিয়ে বেশ হইচই পড়ে যাওয়ার পর 11 অক্টোবর সেনা সদরে এক ব্রিফিংয়ে জানানো হয়, ওয়ারেন্টের কপি তারা হাতে পেলেও সেনা আইনে অবসরপ্রাপ্ত একজন সহ মোট 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। 13 অক্টোবর আইসিটির চিফ প্রসিকিউটর অবশ্য বলেন, গ্রেপ্তারি পরোয়ানা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই, পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। অবশ্য তার আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, সেনানিবাসে একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করেছে সরকার। দর্শক, আদালতের নির্দেশ অনুযায়ী সেনা হেফাজতে থাকা অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে 22 অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে হবে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এই 15 সেনা কর্মকর্তাকে নিজেদের হেফাজতে রাখতে চায়। সে কারণে ইতিমধ্যে বিশেষ কারাগারও সরকার ঘোষণা করেছে। যদিও চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছিলেন, আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবে। সূত্রগুলো বলছে, 22 অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের যে বাধ্যবাধকতা, সেটা নিয়ে এখন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযুক্তদের বিচার সেনা আইনে করার পক্ষে মত দেওয়া হয়েছে। বিশেষ করে যারা কর্মরত তাদের বিচার সেনা আইনে না হলে ভবিষ্যতে অনেক আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কার কথা সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। আরেকটি বিষয়, সরকারের সাথে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। সেটি হলো, যদি আইসিটিতে বিচার হয় তাহলে কোন প্রক্রিয়ায় বিচার হবে।
একটি পক্ষ চায় 15 সেনা কর্মকর্তার নিরাপত্তার খাতিরে সাব জেলে কিংবা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে একাধিক সূত্রে জানা গেছে। আবার আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট করার পরিকল্পনা আছে অভিযুক্তদের। 6 অক্টোবর জারি করা এই সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথে চাকরিচ্যুত হওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এখন যদি রিট করা হয় এবং রিটের রুলের আদেশ অভিযুক্তদের পক্ষে গেলে আইসিটিতে বিচারের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সূত্রগুলো বলছে, সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রসিকিউশন প্রথম দিকে বেশ তৎপর থাকলেও পরে আর কথা বলতে দেখা যায়নি। উল্টো 16 অক্টোবর আদালতে চিফ প্রসিকিউটর সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন জুলাই আন্দোলনে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপর ফাঁকা গুলিবর্ষণ করে তাদের ডিসপার্স বা ছত্রভঙ্গ করেছেন। 4 দিন আগে যিনি সেনাবাহিনীর গ্রেপ্তারি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তিনি আদালতে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র সেনাবাহিনীকে অপরাধ সংগঠনে ব্যবহার করতে পারেননি। দর্শক, হেফাজতে থাকা এই 15 সেনা কর্মকর্তার মামলা শুনানির আগে উচ্চ আদালতে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সংক্রান্ত এই মামলাটির দিকে নজর আছে অনেকের। 1996 সালে সংবিধানের 13 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছিল। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে হাইকোর্টে রিট দায়ের হয়। 2004 সালের 4 আগস্ট রিটটি খারিজ করে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে 2005 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করা হয়। এরপর আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। আদালত তার রায়ে তখন বলছিলেন, আইনসম্মত না হলেও প্রয়োজনের কারণে 10ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা 13 সংশোধনীর আওতায় হতে পারে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ হয় এবং 3রা জুলাই গেজেট প্রকাশিত হয়। এরপর 2014, 2018 ও 2024 এই 3টি জাতীয় নির্বাচন আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের 2011 সালের রায়ে পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ 3 জন আলাদা আবেদন করেন। রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে মোট 4টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে ওঠে। এই রিভিউ আবেদনগুলো চলতি বছরের 27 আগস্ট আপিল বিভাগে শুনানিতে ওঠে। সেদিন শুনানিকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে, সেটি করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন তখন রেখেছিলেন প্রধান বিচারপতি। পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পাশাপাশি পুনরায় এই বিষয়ে আপিল শুনানির জন্য আগামী 21 অক্টোবর দিন ঠিক করা হয়। মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন শিগগিরই শুনানি শেষে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় এবং একই সাথে পর্যবেক্ষণ দিবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এবং জামাত ইসলামের আইনজীবী শিশির মুনির বাংলা ট্রিবিউনের কাছে এই ধরনের মত দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মামলাটির রায়ের সাথে আদালতের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন সংসদ নেই। 1897 সালের জেনারেল ক্লজ অ্যাক্টের 6 ধারা অনুযায়ী কোনো আইন পুনরুজ্জীবিত করতে হলে সেটি সংসদেই করতে হয়, কিন্তু বর্তমানে সংসদ না থাকায় কবে থেকে কার্যকর হবে সে প্রশ্ন গুরুত্বপূর্ণ। আবার জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে প্রক্রিয়াগুলোর কথা বলা হয়েছে সেগুলো 13 সংশোধনীতে ছিল না। জুলাই সনদ অনুযায়ী প্রথম 3টি প্রক্রিয়া ব্যর্থ হলেই 13 সংশোধনীর বিধানে ফিরে যেতে পারবে। এমন পরিস্থিতিতে আইনজীবীরা মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে চালু হবে, সে সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, 13 জাতীয় সংসদ নির্বাচন কি বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এসব বিষয়ে আপিল বিভাগের অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। আইনজীবীরা মনে করেন, যদি 13 সংশোধনী অনুযায়ী সবশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তাহলে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। আদালত সূত্রে জানা গেছে, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের জন্ম 1958 সালের 28শে ডিসেম্বর।
সংবিধানের 96-1 অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিরা 67 বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। সেই হিসেবে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন আগামী 27 ডিসেম্বর। তবে উচ্চ আদালত শীতকালীন ছুটিতে যাবে 18 ডিসেম্বর। তার আগেই হয়তো নতুন প্রধান বিচারপতি নিয়োগ হয়ে যেতে পারে। আদালতের একটি সূত্র বলছে, যদি আদালতের অবজারভেশনে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হয়, তাহলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে তার। সেটি হলে পাল্টে যেতে পারে বর্তমান রাজনৈতিক ধারার অনেক কিছুই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরে দেখলাম যে অনেকেই জানতে চেয়েছেন যে এই যে দেশে এত আগুন লাগছে, এই আগুন কারা লাগাচ্ছে, কেন লাগছে, এবং সিরিজ আগুন লাগছে। তো এমনি গতকাল শনিবার যে ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটি হলো, যে কার্গো ভবনে, যেখানে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, মানে কমপক্ষে $100 কোটি। সেটি যদি কনভার্ট করে 12,500 কোটি টাকা, 12,500 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এবং সাধারণত শুক্র শনিবার দিন কাজ হয় না এই কার্গো সেকশনে, রবিবার দিন যা কিছু আসে এটা ডিস্ট্রিবিউট হয়। তো শুক্র শনিবারে অনেক ইম্পর্টেন্ট সামগ্রী জমা ছিল, তার মধ্যে ওষুধের কাঁচামাল আমদানি করা ছিল, সেগুলো, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে এবং এই আগুন লাগার সাথে সাথে কতক্ষণ সময় পরে এখানে আগুন নিভাতে যা দমকল বাহিনী বা বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা কতক্ষণ পরে এসেছিল, এবং এটা কেন 7 ঘন্টা লাগলো নিভাতে? একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার সিকিউরিটি মেজার্স বিশ্বমানের, সেই স্বীকৃতি পেয়েছে 2 মাস আগে যে এটা খুব ভালো মানের ওয়েল প্রোটেক্টেড এরিয়া, সেখানে এই ঘটনা। তার মানে একটা বিমানবন্দরে আগুন লাগলে সেটাকে ইমিডিয়েটলি থামানোর জন্য যে ব্যবস্থা, সেই ফায়ার কন্ট্রোল মেজার, সেটা অবশ্যই এই এয়ারপোর্টে ছিল, কিন্তু সেই মেজার্স থাকার পরেও কেন এখানে আগুন লাগলো? এবং সেটা বলা হচ্ছে যে বাতাসের কারণে, কিন্তু বাতাসের আগেই তো এই আগুনটা নিভে যাওয়ার কথা যখন একদম শুরু হয়েছে। তো এই যে শুধু এয়ারপোর্ট না, তো গাজীপুরে আগুন লেগেছে, মিরপুরে আগুন লেগেছে, কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে, আজকে দেখলাম যে ইসলামপুরের এই চকবাজারের ইসলামী ব্যাংকে আগুন লেগেছে, এরকম আগুন নোয়াখালীর সোনাইমুড়িতে আগুন লেগেছে, আগুন লেগেই যাচ্ছে এবং আগুন লেগেই যাচ্ছে। এত আগুন লাগছে যে আমার জয় গোস্বামীর মালতী বালিকা বিদ্যালয় কবিতাটা মনে পড়ে, যেখানে বলছে তবুও আগুন বেণীমাধব আগুন জ্বলে কই। এবং যখন আগুন জ্বলছিল তখন আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস টিম তারা ফেসবুকে এই জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত। আমাদের ডাস্টবিন শফিক প্রেস সচিব, তিনি কোথায় ফুচকা খাচ্ছিলেন, সেই ফুচকার গুণগান নিয়ে ব্যস্ত। মানে যখন রোম আগুনে পড়ছে তখন আমাদের এই এই ডাস্টবিন শফিক, এই ডক্টর ইউনূস, এরা তখন পরিত্যক্ত জুলাই সনদ নিয়ে, কিংবা কোথায় ফুচকা খেলো, এসব নিয়ে আছে। তাহলে বোঝা যায় কিন্তু কারা আগুন লাগিয়েছে। এখানে তদন্ত চলছে, এই তদন্তের রিপোর্ট কোনোদিন পাবো কিনা, কিন্তু সম্ভাব্য যাদের দায়ী করা যেতে পারে, যে 1 নম্বর হলো যে যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়, এই যে চট্টগ্রাম ইপিজেড একটা গার্মেন্টস পুড়ে ছাই। তো এইভাবে যদি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা যায়, এয়ারপোর্টের কার্গো সেকশনটাকে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা ডেফিনেটলি, মানে 7 ঘন্টার মধ্যে আপনার 12,500 কোটি টাকা নাই, তো অগ্রযাত্রা রুখে দেওয়া যায়। বাংলাদেশের ধ্বংসটা চায় কারা? ডক্টর ইউনূসদের গত 14 মাসের পারফরমেন্স, জামাত, এনসিপি, তাদের মুরব্বী পাকিস্তানের আইএসআই, এদের পারফরমেন্স দেখলে কি মনে হয়? এরা কি দেশ গড়ার জন্য এসেছে না দেশ ধ্বংসের জন্য এসেছে? সুতরাং প্রথম সন্দেহের তীর আমি কিন্তু এই ইউনূস, জামাত, এনসিপি এই গংকে রাখবো। অনেকেই বলার চেষ্টা করছেন যে এইখানে কোনো এজেন্সি বা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা, এখানে সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে মানে আরো অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা, এবং পরিস্থিতির অবনতি ঘটলে যেটা হবে যে ঘোলা জলে মাছ শিকার করবার জন্য অনেকে তৎপর হয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোসররা জড়িত। আপনারা জানেন ফ্যাসিস্ট কাকে বলা হয়,
মানে বিগত সরকার ফ্যাসিস্ট, এবং বর্তমানে গত 14 মাসে যা কিছু ঘটছে এবং আগামীতে ঘটবে সবই এই ফ্যাসিস্টরা করছে। এমনকি গত 17 তারিখে পরশুদিন এই যে জুলাই সনদে স্বাক্ষর হবে, সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনে কি তুলকালাম কাণ্ড করলো এনসিপি। তাদের প্যাট্রোনাইজেশনে, তাদের ব্যাকআপে জুলাই যোদ্ধা, সেই কোথাকার কোন জুলাই যোদ্ধা, এদের দেখলেই বোঝা যায় যে এরা কোন লেভেলের যোদ্ধা। তো তারা এখানে ভাঙচুর করছে। এদিকে আবার বিএনপির নেতা সালাউদ্দিন বলছে ওরা ফ্যাসিস্টের দোষর। যাবেন কই? এনসিপি যাদের ব্যাগ দিয়ে মাঠে নামায় তারাও নাকি ফ্যাসিস্টের দোষর। যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবকিছু ফ্যাসিস্টের গায়ে ঘাড়ে চাপাতে চায়, তাদের নিয়ে আসলে কিছু বলার নেই। যে ফ্যাসিস্টের দোষররা নিজেদের বাড়িতে থাকতে পারে না, 14 মাস তারা কোথায় পালায়, কোন শহরে অন্য শহরে, পেশা পরিবর্তন করেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারা এরকম মানে একের পর এক সারা দেশে আগুন দিতে পারবে, এই সক্ষমতা তাদের আছে। এইটা যদি বলেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে। বরং ইস মোর অ্যাকসেপ্টেবল যে যারা নির্বাচন চায় না, যারা দেশটাকে অস্থির করতে চায়, যারা দেশটাকে ধ্বংস করতে চায়, তারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত। কারণ এতগুলো ঘটনা দুর্ঘটনা হতে পারে না, একটা দুটা দুর্ঘটনা হয়, কিন্তু সিরিজ অফ ইভেন্টস যখন ঘটে তখন এটা পরিকল্পিত, সুপরিকল্পিত হবার সম্ভাবনাই বেশি। এটা দুর্ঘটনা হতে পারে, মানে এটাও খুবই মানে আশ্চর্যের ব্যাপার হবে যদি এই সব ঘটনা দুর্ঘটনা হয়। কিন্তু আমার মনে হয় না যে, এবং এখানে মানে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, এইসব মিলিয়ে। কিন্তু আমি এত কিছুর পরেও আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত অগ্নিকাণ্ডের জন্য দায়ীকে, অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, ইন্টারিম গভর্নমেন্টের হেড তিনি, অবৈধ হোক আর বৈধ হোক সেটা অন্য বিষয়, অবশ্যই তাকে এই দায় নিতেই হবে। এই যে হেড অফ দ্য স্টেট হিসেবে দায় নেওয়ার এই সংস্কৃতি ডক্টর ইউনূস গংই চালু করেছে। আজকে যখন সারা দেশে এই অরাজকতা চলছে, সারা দেশ যখন আগুনে জ্বলছে, তখন সেই দায় ডক্টর ইউনূস এড়াতে পারে না। এই ক্ষতিপূরণ, এই অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে, এই সব কিছুর দায় ডক্টর ইউনূসের। প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূসকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। তবে যারা সবকিছুতে ফ্যাসিস্ট খুঁজে পাচ্ছেন, তাদের মাথার মধ্যে ফ্যাসিস্টের ভয় ঢুকেছে, তাদের ভয় অন্যখানে। হ্যাঁ, এবং তারা এইরকমই ফ্যাসিস্টের মধ্যে ভয়ে আছে যে তারা এনসিপিকেও ফ্যাসিস্টের দোষর মনে করেন, জুলাইয়ের লোকগুলোকে মানে যোদ্ধা যাদের। এবং একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে যে একটা কৃত্রিম হাত পড়ে আছে রাস্তায়, হ্যাঁ, পুলিশ সেটাও পিটিয়ে ভেঙে দিয়েছে। এবং পুলিশের সাথে যে এনসিপির মানে আচরণ বা জুলাই যোদ্ধাদের আচরণ, এবং আজকে দেখলাম যে নাহিদ ইসলাম জামাতকে ব্লেম করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। এখন আপনারা ভবিষ্যতে দেখবেন যে জামাত এনসিপি, হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে নানা রকম স্টেটমেন্ট করছে। এগুলো মনে রাখবেন সবই নাটক। মুদ্রার এক পিঠ যদি জামাত হয়, আর এক পিঠ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এরা হলো সব জামাতের এ টিম, বি টিম, সি টিম। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্য জামাতও কিন্তু কম সক্রিয় নয়। এবং এ কারণে এই পিআর পদ্ধতি তুলে, নানা রকমের কেওয়াস তুলে তাদের একটাই লক্ষ্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ জামাত এই মুহূর্তে ক্ষমতায় না থেকেও ক্ষমতার সব রকমের স্বাদ ভোগ করছে, এবং তারাও মূলত ইউনূসের পেছনে থেকে সরকার চালাচ্ছে। তো এই জায়গা থেকে কেন জামাত যাইতে চাবে? জামাত যতই লাফালাফি করুক, জামাতের ভোট কিন্তু 7 to 8%-এর এক ফোটাও বাড়েনি। এত কিছুর পরেও তারা যতই লাফালাফি করুক, হ্যাঁ, ফাঁকা কলসি বাজে বেশি না, সেরকম আর কি। জামাত ক্ষমতা বৈধ কোনো ভোটে বা সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং ক্ষমতার স্বাদ ভোগ করতে, দেশ চালাইতে হলে কি করতে হবে? নির্বাচন ঠেকাইতে হবে। নির্বাচন ঠেকাইতে কি হলে কি হবে? আসো আমরা এনসিপি কে মাঠে নামাই এবং এনসিপির সাথে আমরা একটা কৃত্রিম বিরোধ তৈরি করি। সুতরাং এনসিপি এবং জামাতের ভবিষ্যতের সম্পর্কে যে ডেভেলপমেন্ট আপনারা দেখবেন, আমি অনুরোধ করব সেইটা বিশ্বাস করার আগে একটু নিজেরা দেখবেন, একটু অ্যাসেস করে দেখবেন। কারণ জামাত এনসিপি এরা মানে একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা। প্রিয় বন্ধুরা, আসলে ভালো নেই, দেশটাও ভালো নেই। আর দেশ ভালো না থাকলে আমরা দেশে থাকি, বিদেশে থাকি, আমরাও ভালো থাকি না। এই অগ্নিকাণ্ড, এইভাবে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে যাওয়া,
এইভাবে জুলাই আগস্টের জঙ্গিদের কাছে এইভাবে একটা দেশ ক্রমশ অবনতির পথে যাত্রা করা। এবং এই সময় আমাদের জেনারেল ওয়াকার খান, যিনি কথা দিয়েছিলেন দেশ জাতির জানমাল দেখে রাখবেন, তিনি ক্যান্টনমেন্টে বসে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য অসংখ্য প্যারাট্রুপার, কমান্ডো কি সব বাহিনী দিয়ে নিজেকে ঘিরে রেখেছেন। সারা দেশ ধ্বংস হয় হোক, ক্যান্টনমেন্টে আমি যেন ভালো থাকি, এটাই এখন জেনারেল ওয়াকার খানের মতো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।